কেলাস জালক, কেলাস বিন্দু আর একক কোষ। কেলাস বলতে কি, যেসব কঠিন পদার্থ কেলাস একটা কঠিন পদার্থ যার মধ্যে গঠনকারী উপাদান সুশৃঙ্খল ভাবে সজ্জিত থাকবে। আর কি, এই সুশৃঙ্খল যে সজ্জা, এই শৃঙ্খল অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। কেমন? কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলো সুশৃঙ্খলভাবে থাকবে। এটা সুশৃঙ্খল একটা সজ্জা, শুধু এরমভাবে নয়, ধরো আরও একটা উপাদান আছে এই একই কঠিন পদার্থের মধ্যে, পরপর এইভাবেই চলতে থাকবে। এইটা একটা কেলাসাকার কঠিন পদার্থ যার 2 ডাইমেনশনাল ছবি এঁকেছি এখানে, 2 ডাইমেনশনাল, যেখানে দু ধরনের বা দু প্রকারের কণা পরপর সজ্জিত আছে। সুশৃঙ্খলভাবে আছে নাকি এখানে বিশৃঙ্খলভাবে আছে? সুশৃঙ্খলভাবে আছে, তারা সুন্দরভাবে সজ্জিত আছে। আর এই সজ্জাক্রম আমি এখানে ছোট করে এঁকেছি, কিন্তু এরমভাবে চলতে থাকবে, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। সেই সব পদার্থকে বলা হবে কেলাস বা কেলাসাকার কঠিন পদার্থ। আর কেলাসাকার কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে। ঠিক আছে, এই কথাটা বুঝতে পেরেছো? এইবার আসি কেলাস জালক। যখন কেলাস পড়েছিলাম, যে 4টে প্রকারগুলো পড়েছিলাম, আণবিক কেলাস, সমযোজী বা নেটওয়ার্ক কেলাস, ধাতব কেলাস, এই 3টে, আর তার সাথে আয়নীয় কেলাস বা তড়িৎযোজী কেলাস, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে 4 ধরনের কেলাস পড়েছি, একটাতে এইদিকে দেখো, এই যে গঠনকারী একটা উপাদান, এটা অণু, মানে কি অণু হতে পারে? ধরো CO2 অণু হতে পারে, বা যদি এটা বরফের কেলাস হতো তাহলে এই অণুগুলো কি H2O হতো। মাথায় ঢুকেছে? বা যদি কঠিন হাইড্রোজেন হতো তখন এটা কি হতো? H2 হতো। অ্যামোনিয়া হলে NH3 হতো। তাহলে এই যে কেলাস, তার গঠনকারী উপাদান বিভিন্ন অণু নিয়ে গঠিত, মানে বিভিন্ন কণা নিয়ে গঠিত। সেই কণাগুলো কি এখানে অণু। প্রত্যেকটা অণুর নিশ্চয়ই গঠন একই হবে না, সেজন্য এদেরকে সুন্দরভাবে বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য কি করা হলো, এই যে কেলাসকে প্রত্যেকটা অণু এরকম আলাদা আলাদা করে না বুঝিয়ে বা না লিখে কেবলমাত্র বিন্দু বিন্দু দিয়ে
অণুগুলোর অবস্থান বুঝিয়ে দেওয়া হলো। বোঝা গেছে কি বলতে চাইলাম? এই বিন্দু বিন্দু, এই যে আমিও তো বিন্দু বিন্দু দিয়েই লিখেছি, কেন? আঁকতে সুবিধা, বুঝতে সুবিধা। এই যে বিন্দু বিন্দুগুলো দিয়ে কেলাসটাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এইটাকে বলা হচ্ছে কেলাস জালক। মাথায় ঢুকেছে? আর এই যে প্রত্যেকটা বিন্দু, তাদের বলা হবে কেলাস বিন্দু। কেলাস জালকের অপর নাম ল্যাটিস। এবার আসি একক কোষ। দেখো এই যে কেলাস কেমন দেখতে, বর্গাকার, এবং এই বর্গাকার যে কেলাস, সেই কেলাসটি দেখো ছোট ছোট অনেকগুলি বর্গক্ষেত্র নিয়ে গঠিত। ছোট ছোট অনেকগুলি বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা। বোঝা গেছে না যায়নি? এই রকম ছোট ছোট বর্গক্ষেত্র নিয়ে গঠিত সম্পূর্ণ কেলাস যে ক্ষুদ্রতম। এবার তোমরা বলতে পারো বর্গক্ষেত্র না ধরে আপনি তো এভাবেও ধরতে পারতেন, এটাও তো সম্পূর্ণ একটা ইউনিট, বারবার রিপিট হচ্ছে। একটা ছোট ছোট বক্স আর একটা আয়তঘন, একটা বর্গাকার আয়তঘন বলা ভুল, আয়তক্ষেত্র, একটা বর্গাকার আর একটা আয়তাকার। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে কেলাসটার আকৃতি কীরূপ। কেলাসটার আকৃতি যদি আয়তাকার হতো তখন তার একক কোষগুলো হতো আয়তাকার। যেহেতু কেলাসটি বর্গাকার, তাই আমরা এর যে রিপিটিং ইউনিট বা বারবার পুনরাবৃত্তি হচ্ছে যে একক, যে ছোট্ট প্যাটার্ন, যে ছোট্ট আকৃতির ক্ষুদ্রতম যে আকৃতি বলা হবে, ছোট্ট প্যাটার্ন বা ইউনিট বা যে ক্ষুদ্রতম জ্যামিতিক যে আকার বারবার রিপিট হচ্ছে, ক্ষুদ্রতম, এবং যেটি কেলাস গঠন করলো, যার আকৃতি কেলাসের আকৃতির অনুরূপ, সেটাকে বলা হবে ওই কেলাসের একক কোষ। যে ক্ষুদ্রতম ইউনিট বা প্যাটার্ন বা জ্যামিতিক আকৃতি ক্ষুদ্রতম, এটা মাথায় রাখতে হবে, বারবার রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, হয়ে সম্পূর্ণ কেলাস গঠন করলো। এবং অবশ্যই ওই ক্ষুদ্রতম পুনরাবৃত্তি একক মানে ইউনিটকে ওই ওই কেলাসের আকারের হতে হবে, তবেই ওই একক কোষকে মানে ওই ক্লাসের একক কোষ হিসেবে গণ্য হবে। একক কোষের আকার এবং ক্লাসের আকার দুটোর আকার একই হতে হবে, না হলে ওই একক কোষকে ওই ক্লাসের একক কোষ বলা হবে না। এইটা সম্পূর্ণ একটা ক্লাস, এইটা সম্পূর্ণ এটা একটা ক্লাস। সেই ক্লাস কি দেখো আরো ছোট 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 ক্ষুদ্রতম, একদম ক্ষুদ্রতম জ্যামিতিক আকার বিশিষ্ট, দেখতে পেয়েছো? এই যে এখানে বর্গাকার পেয়েছি, জ্যামিতিক আকারগুলো পুনরাবৃত্তি হয়েছে, মানে একটা ক্লাসের মধ্যে যে ক্ষুদ্রতম জ্যামিতিক আকারগুলো পুনরাবৃত্ত হয়। এটা একটা বর্গাকার ক্লাস, এই ক্লাসের মধ্যে এই যে ছোট আকার, এই যে ছোট আকার বর্গাকার যেগুলো, এইগুলোই তো পুনরাবৃত্ত হচ্ছে। কোথায় বললাম অণুগুলো চলতে থাকে? হ্যাঁ, এটা চলতে থাকে, তো এটা তো আমি ছোট্ট করে এঁকেছি, এটা আরো অনেক বড়, এই বোর্ডের মতো হতে পারে, আরো বড় হতে পারে। ক্লাসের আকার বড় হবে তো, এটাই তো ক্লাস। ক্লাসের আকার, আকার ক্লাসের আকারটাকেই বলা হচ্ছে ক্লাস আকার। এইটা তো ক্লাস, এটা আমি ছোট করে এঁকেছি, এ তো আরো অনেক বড় হতে পারে। ক্লাসের মধ্যে যে ক্ষুদ্রতম জ্যামিতিক আকৃতি বারবার পুনরাবৃত্ত হচ্ছে, ক্লাসের মধ্যে এটা সম্পূর্ণ একটা ক্লাস, যে ক্ষুদ্রতম জ্যামিতিক আকৃতি
বারবার রিপিট হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে, সেই ক্ষুদ্রতম জ্যামিতিক আকৃতিকে বলা হবে একক কোষ। এবং অবশ্যই সেই ক্ষুদ্রতম একক কোষের মানে ক্ষুদ্রতম যে জ্যামিতিক আকৃতি বা একক কোষের আকৃতি সম্পূর্ণ কেলাসের আকৃতির অনুরূপ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেলাস, কেলাস জালক, কেলাস বিন্দু, একক কোষ এগুলো আমরা আলোচনা করে নিলাম। এইবারে এটা 2 ডাইমেনশনাল লিখেছি, কিন্তু প্রকৃতপক্ষে সবই ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল। বোঝা গেছে? মানে ধরো এইটা একটা, এইদিকে দেখো, এইদিকে থাকতে পারে এরকম, সামনে থাকতে পারে, এই দিকে থাকতে পারে। মানে এইটা হচ্ছে সব থেকে ছোট ইউনিট ঘনক। এই ঘনক একটা, আর একটা দেখো যদি এরম করে দিই, দেখো দুটো ঘনক হচ্ছে না? এইদিকে একটা ঘনক আর এইদিকে একটা ঘনক, দুটো ঘনক হচ্ছে তো। বাম দিকে এটা একটা ঘনক, যখন এটা এরম দিয়ে দিলাম তখন ডান দিকে এটা একটা ঘনক হয়ে যাচ্ছে না? তাহলে দুটো ঘনক হচ্ছে। যদি এর উপরে আর একটা এরমভাবে বসিয়ে দিই, এটাকেই ধরো এরকম বসিয়ে দিলাম, ওপরের দিকেও আর একটা ঘনক হয়ে যাচ্ছে। যদি এটা এই দিকে বসিয়ে দিই, এইদিকেও আর একটা ঘনক হয়ে যাচ্ছে। এই দিকে যদি বসিয়ে দিই, সামনের দিকে আর একটা ঘনক হচ্ছে। এই দিকে বসিয়ে দিলে আর একটা ঘনক হচ্ছে। এইভাবে পরপর পরপর এই ইউনিটটাই দেখো এরম বসালাম তো, এরম বসানোর ফলে ঠিক এখানেও যে ঘনক হচ্ছে, ডান দিকেরটাতেও ঠিক একই ঘনক হচ্ছে তো নাকি? কি না না, কোথায় আলাদা হচ্ছে দেখতে? এইটাও যেমন দেখতে, এইটা জুড়ে দিলাম, তার ফলে যে ঘনকটা তৈরি হয়েছে, এইদিকে যে ঘনকটা একই ঘনকই হয়েছে, তো আলাদা কোথায় হলো? একই হলো তো। এই দিকেও যদি রাখি একই তো, মানে রিপিটিং ইউনিটটা তো একই হচ্ছে, প্রত্যেকবারে ঘনকই তো রিপিট হচ্ছে। এইটা ঘনক, এই ইউনিটটাই তো রিপিট হচ্ছে এই দিকে। এবার তুমি ভাবো এটা নেই, হচ্ছে এই দিকে এটা দিলাম, মনে করো এইদিকে এটা নেই, তাহলে কি ঘনক তো? যদি এরম দিই, ওপরের দিকে দিই, নিচেরটা মনে করো নেই, তাহলে ওপরেরটাও তো একটা ঘনক। তাহলে এই যে কেলাস হবে তার একক কোষটা কি? ঘনক, একই রকম দেখতে হবে। মানে এখানে রিপিটিং ইউনিটটা কি? ঘনক আকার। বোঝা গেছে? তাহলে এটা গেল একক কোষ। ঠিক আছে, এবার আগের দিন পড়েছি একক কোষ কয় ধরনের হতে পারে? একক কোষ 4 ধরনের হতে পারে। কি কি একক কোষ ছিল? 1 সরল ঘনক আকার, 2 নম্বর পৃষ্ঠকেন্দ্রিক, 3 নম্বর দেহকেন্দ্রিক, 4 নম্বর কি? প্রান্তকেন্দ্রিক। এইবার লক্ষ্য করো প্রত্যেকটার আকৃতি কেমন হবে। সরল ঘনক আকার, একদম ঘনকের মতোই দেখতে, সরল ঘনক আকার। সরল ঘনক আকার একক কোষে ঘনক দেখতে পাচ্ছ একদম। কণাগুলো কোথায় আছে? প্রত্যেকটা প্রান্ত বিন্দুতে, ঘনকের প্রান্ত বিন্দুতে কণাগুলো আছে, সরল ঘনক আকার। তারপর পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক হলে এই দেখো, এটাও তো একটা ঘনক। এইটা প্রান্ত, এইটা প্রান্ত, এইটা প্রান্ত, এইটা প্রান্ত, 4টে প্রান্ত বিন্দু, তার মাঝে মানে এটা একটা পৃষ্ঠতল, পৃষ্ঠতলের মাঝে একটা কণা আছে। মাথায় ঢুকেছে? এই দিকে একটা দেখো, এটা 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 প্রান্ত বিন্দু, তার মাঝে, তাহলে এটা কি একটা পৃষ্ঠতল, পৃষ্ঠতলের মাঝে একটা কণা আছে। এই ধরনের একক কোষকে বলা হবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। মাথায় ঢুকেছে? এইটা 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 এইটা
এইটা একটা পৃষ্ঠতল যার মাঝে একটা কণা আছে, এইদিকেও তাই একই, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, চারটে চারটে প্রান্ত বিন্দু, আর এটা একটা পৃষ্ঠতল, এর মাঝে একটা আছে। বোঝা গেছে? এইবার দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিক কেমন হবে দেখো। আচ্ছা, দেহকেন্দ্রিক হচ্ছে এটা একটা ঘনক। 1 2 3 4 5 6 7 8, 8টা প্রান্তবিন্দু, 8টা প্রান্তবিন্দুতে 8টা কণা আছে, আর মাঝে ভেতরে একটা আছে। এটা হচ্ছে দেহকেন্দ্রিক। আর প্রান্তকেন্দ্রিক হলে কী হবে? ঠিক পৃষ্ঠকেন্দ্রিকের মতোই, প্রত্যেকটা পৃষ্ঠ থাকবে না, ওপরের একটা পৃষ্ঠে থাকবে আর নিচের একটা পৃষ্ঠে থাকবে, ওপরের একটা পৃষ্ঠে নিচের একটা পৃষ্ঠে, প্রত্যেকটা প্রান্তবিন্দুতে কণা থাকবে, কিন্তু বাকি ওপরের একটা পৃষ্ঠে আর নিচের একটা পৃষ্ঠে। মানে এখানে এই যে এই পৃষ্ঠ, এই পৃষ্ঠ, এই পৃষ্ঠ, চার ধারের যে পৃষ্ঠ, সেখানে কোনো কণা থাকবে না। এটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক। মাথায় ঢুকেছে? এইবারে লেখো, প্রত্যেকটি একক কোষে কতগুলো করে কণা থাকে? প্রত্যেকটি একক কোষে কণার সংখ্যা নির্ণয়। প্রত্যেকটি একক কোষে কণার সংখ্যা নির্ণয়। প্রথমে দেহকেন্দ্রিকটা দেখিয়ে দিই। না, দেহকেন্দ্রিক দেখালে হবে না। হয়েছে? সরল, প্রথমে আসি সরল ঘনকাকার একক কোষ। দেখো, সরল ঘনকাকার একক কোষে কতগুলো কণা থাকে? কতগুলো কণা থাকে? কতগুলো কণা আছে? কণা মানে যে প্রত্যেকটা কেলাস বিন্দু, প্রত্যেকটা কণা কতগুলো আছে? কটা? আচ্ছা, ভুল আছে। দেখো ভালো করে, এটা একটা একক কোষ, মানে এইটা রিপিট হচ্ছে, ঠিক আছে? যদি এরম রাখি তাহলে ভালো করে ভাববে, এই যে চারটে কণা, এই যে ডান দিকে যে চারটে কণা, কোন একক কোষের জন্য ব্যবহৃত হচ্ছে? এটা কি আর বাম দিকের একক কোষ এর জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি ডান দিকের জন্য ব্যবহৃত হচ্ছে? কি কোন দিকের জন্য ব্যবহৃত হচ্ছে? এই সময় এই দিকেরটা, এই যে একক কোষ, এটা একটা একক কোষ, তো এই যে এই দিকের যে চারটে কণা, যদি একক কোষ মানে এটা তো ছোট একটা ইউনিট, কিন্তু এটাই তো বারবার রিপিট হচ্ছে, এইরকম হচ্ছে নিশ্চয়ই, এরকম হচ্ছে তো। এরকম হলে এবার দেখো, এই যে ডান দিকের যে চারটে কণা, এটা কার জন্য ব্যবহৃত হচ্ছে? ডান দিকেরটার জন্য, ডান দিকের একটা একক কোষে বোঝানোর জন্য তৈরি হচ্ছে এটা। তখন এটা কি আর এইদিকে থাকছে? এইটা প্রকাশ করছে। বোঝা গেল কিনা বলো? ঠিক আছে? আবার যদি এটা এইদিকে দিয়ে দিই, মানে এই দিকে দিয়ে দিই, তখন এই যে দুটো, প্রথমবার এই দুটো দেখালাম, ডান দিকের দুটো, তারা কি এইটার জন্য ব্যবহৃত হচ্ছে, আবার ডান দিকে যে একক কোষ তৈরি হলো তার জন্য ব্যবহৃত হচ্ছে।
মাথায় ঢুকেছে? যদি এইদিকে একটা একক কোষ এরমভাবে তৈরি করতে পারেন, তৈরি করতে পারি, তখন এই যে দুটো কণা কার জন্য ব্যবহৃত হচ্ছে? এইটার জন্য নাকি সামনেরটার জন্য? কি করে দুজনের জন্য হবে? সামনেটার জন্য। বোঝা গেছে নাকি? আবার যদি এই দিকে দিতাম, রিপিটিং ইউনিট তো এর শেষ নেই, তখন এটা কি বাম দিকের যে চারটে কণা আছে কার জন্য ব্যবহৃত হতো? বাম দিকেরটার জন্য। মাথায় ঢুকেছে? যদি এরম রাখি, উপরের জন্য। যদি এরম রাখি, তখন নিচের চারটে নিচের একক কোষের জন্য ব্যবহৃত হতো। পেছনে যদি রাখতাম, পেছনের দুটো, পেছনের চারটে মানে পেছনে একক কোষের জন্য ব্যবহৃত হতো। মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে এবার ভালো করে দেখো, এই যে প্রত্যেকটা এটা 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 এই যে 8টা আছে, এটা কি এই একটা একক কোষের আন্ডারে আছে? এই যে 8টা বল, এটা কি এই একা একা কেউ ভোগ করছে? মোট 8 জন মিলে এটাকে শেয়ারিং করছে। এই দিকে যখন দিলাম, এইটার কথাই ভাবো, এই দিকে যখন দিলাম তখন এই একক কোষটার জন্য এটা ব্যবহৃত হচ্ছে। যখন এই দিকে দিচ্ছি এটার জন্য, যখন এরম দিচ্ছি উপরের জন্য। মাথায় কি ঢুকেছে? তাহলে এইভাবে চারটে, এইভাবে, মানে প্রত্যেকটা এই বিন্দু বা প্রত্যেকটা বল তার পাশাপাশি সংশ্লিষ্ট 8টার জন্য ব্যবহৃত হচ্ছে প্রত্যেকে। মাথায় কি ঢুকেছে কিভাবে 8টা হচ্ছে? এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, নিচে দিলে একটা। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা যে কণা বা প্রত্যেকটা গোলক পার্শ্ববর্তী আরও 8টা একক কোষের সাথে শেয়ারিং করছে। 7টা? এটা নিজে একটা তো। ঠিক আছে? তাহলে এবার বলো, এ যদি 8 জনের সাথে শেয়ারিংয়ে থাকে, 8 জনের সাথে শেয়ারিংয়ে আছে এই একটা বল, তাহলে এই যে পার্টিকুলার এই একক কোষ এর আন্ডারে এর কতটা অংশ আছে? এই একটা বল 8টা একক কোষের সঙ্গে শেয়ারিংয়ে আছে, তাহলে এ ইন্ডিভিজুয়ালি সেপারেটলি এর আন্ডারে কতটুকু আছে? এই যে বলটা, এটা তো 8 জনের সাথে শেয়ারিংয়ে আছে, তাহলে এর মধ্যে মানে এই যে একক কোষটা এর মধ্যে এই বলের কতটুকু অংশ আছে? 1/8 অংশ। এটাও নিশ্চয়ই একই 1/8 অংশ, মানে মোট এই 8টাই 1/8 অংশ করে যে কোনো একটা একক কোষে শেয়ারিং দেবে। মাথায় ঢুকেছে? তাহলে সরল ঘনকাকার একক কোষে মোট কতগুলো কণা আছে? 8টা প্রান্ত বিন্দু আছে, আর প্রত্যেকটা বিন্দু 1/8 অংশ করে শেয়ার করছে। তাহলে মোট কতগুলো হচ্ছে? প্রত্যেকটা গোলক 1/8 অংশ করে শেয়ারিং দিচ্ছে, আর এই রকম 8টা গোলক আছে, তাহলে মোট কতগুলো হবে? একটা। অর্থাৎ সরল ঘনকাকার একক কোষ আমরা এরমভাবে দেখাচ্ছি, মনে হচ্ছে 8টা কণা আছে, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে কণার সংখ্যা কতগুলো আছে? একটা। কেন? প্রত্যেকে আরও 8 জনের সাথে শেয়ারিংয়ে আছে। মাথায় ঢুকেছে? ঠিক আছে দেবজিৎ? বেশ। একই রকমভাবে যদি আমরা পৃষ্ঠকেন্দ্রিক দেখি, আচ্ছা পৃষ্ঠকেন্দ্রিক বাদ দাও, আগে দেহকেন্দ্রিকটা দেখিয়ে দিচ্ছি। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে দেখো 8টা প্রান্তবিন্দুতে আছে, 8টা প্রান্তবিন্দুতে মানেই তারা 1/8 করে শেয়ারিংয়ে আছে। তাহলে 8টা প্রান্তবিন্দুর জন্য মোট কতগুলো কণা আছে? 8 × 1/8।
8টা প্রান্তবিন্দুর জন্য প্রত্যেকে তো শেয়ারিংয়ে আছে, একের আট করে আছে। আর মাঝে যে কণাটা আছে, মাঝের যে কণা, ঠিক আছে, মাঝের যে কণা, এটা কি অন্য কারোর সাথে শেয়ারিংয়ে আছে? মাঝের যে কণা, এটা অন্য আর কোনো একক কোষের সঙ্গে শেয়ারিংয়ে নেই। এ কেবলমাত্র এই একক কোষটি তার অধীনে আছে। তাহলে এখানে মোট কতগুলো কণা হবে? 1 2 3 4 5 6 7 8 ইন্টু 1/8, আর মাঝে একটা আছে, তার মানে টোটাল 1 + 1 2। তাহলে দেহকেন্দ্রিক যে একক কোষ হচ্ছে, কি বুঝতে পারলে না? শেয়ারিং ব্যাপারে ওই যে তার পৃষ্ঠদিন তার পাশে একক কোষ কি শেয়ারিং? আচ্ছা তুমি এইদিকে দেখাও, তোমার কি মনে হচ্ছে এই বলটা, এটা একক কোষ আর এটা কি আলাদা? এটা ক্লাস থেকে কি এটা আলাদা? এটা রিপিট হচ্ছে, তো এই ঘনকটা রিপিট হচ্ছে কিভাবে? আর একটা ঘনক হয়েছে, সেই ঘনকটা তৈরি করার জন্য আমি কি আরো 8টা বল ইউজ করেছি? 4টে দিতেই হয়ে গেছে। কেন? এর 4টে আমি কমন পেয়ে গেছি। এই দিক থেকে যদি দেখি, যদি এইভাবে রাখি, তাহলে এই যে এই একটা গোলক, এ কি এর একার আন্ডারে আছে? মানে এ কি শুধু এর সাথেই আছে, আর কারোর সাথে শেয়ারিংয়ে নেই? এইটা দিয়ে আমরা আরো 8টা এরকম ঘনক তৈরি করতে পারি তো। আচ্ছা, এইটা একটা, এটা একটা, নিচে এইদিকে হয়েছে। যদি আরো এরকম 4টে বল থাকতো, এখানে দিতাম। আমি এখানে 4টে দেখাতে পাচ্ছি, ভালো করে ভাবো। এই একটা, একটা, দুটো, তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে, আর নিচে একটা, 4টে হয়েছে। এবার দেখো এরকম আছে তো, আরও যদি 4টে থাকতো আমার কাছে, দেখো এটা একটা এরকম আছে তো, নিচে আছে। এবার তোমরা উপরের কথা ভাবো, এখানে যদি রাখা থাকতো আর 4টে, সেটা কার শেয়ারিং পেত? যদি এখানে আর 4টে রাখা থাকতো, যদি এখানে আর 4টে রাখা থাকতো, এইরকম ধরো, এইরকম যদি রাখা থাকতো, যদি রাখা থাকতো এরকম, কার শেয়ারিং পেত? ওপরেরটা ঘনক তৈরি করতো তো, নাকি বুঝতে পারলে না? তাহলে এ একা এরমভাবে 8টা ঘনকের সাথে শেয়ার করছে। মাথায় ঢুকেছে? অনেক কষ্ট করে তৈরি করতে হয়েছে এগুলো। এবার নিজের যদি আরও ভালো করে বুঝতে ইচ্ছা হয়, আবার ঘরে গিয়ে তৈরি করে নেবে। তাহলে সরল ঘনক আকার একক কোষে কতগুলো কণা দেখলাম? 1/8 × 8, মোট কণার সংখ্যা একটা। দেখতে মনে হচ্ছে 8টা, কিন্তু কেউ এটা একক কোষটা পৃথক নয়, ও ক্লাসের মধ্যেই আছে, কন্টিনিউয়াস চলতে আছে। আমরা পড়ার সুবিধার জন্য ওটাকে আলাদা করে দেখালাম। মাথায় ঢুকেছে? পৃষ্ঠকেন্দ্রিক দেহকেন্দ্রিক কী হবে তাহলে? 1/8 × 8, এটা তো ছিল, আর প্লাস মাঝে যেটা ছিল সে তো আর কারোর সাথে শেয়ারিংয়ে যাবে না, তাহলে সেটা কি হবে? +1। তাহলে মোট কি হবে? 1 + 1 2। মাথায় ঢুকেছে? এইবার পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে প্রত্যেকটা প্রান্তে যেমন ছিল সবারই আছে। মাথায় ঢুকেছে? সবারই আছে তো। তাহলে এই দিকে এই যে কণাটা, এ 8টা এরমভাবে ঘনক শেয়ার করতে পারবে। মানে এই যে কণা দিয়ে আমরা 8টা ঘনক তৈরি করতে পারবো পাশে। মাথায় ঢুকেছে?
কিন্তু এই যে পৃষ্ঠে যে আছে, মানে ধরো এরকম আমরা আর একটা বসিয়ে দিলাম এইভাবে, এইদিকে এরকমভাবে বসিয়ে দিলাম তো, বসিয়ে দিলে এই যে পৃষ্ঠকেন্দ্রিক, এই যে পৃষ্ঠে যে আছে এ কি করবে, তার সাথেও শেয়ার করবে, হবে কি না, নাকি বুঝতে পারলে না? মানে ধরো এরমভাবে আমি বসিয়ে দিলাম, তাহলে এ কি হবে, ঠিক সেরমভাবেই তো পৃষ্ঠকেন্দ্রিক এটা আর একটার সঙ্গে শেয়ার করবে, হ্যাঁ কি না, আরেকটার সঙ্গে শেয়ার করবে তো। কিন্তু এরমভাবে যদি নিই, এই যে কণাটা আছে, এই কণাটা এরমভাবে নিলে এ কি তার সাথে শেয়ার করবে? শুধু পাশেরটাই যদি হয় তার সাথেই শেয়ার করতে পারবে, ঠিক পাশেরটাই। অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক যে কণাগুলো তারা আর একটার সাথে শেয়ার করবে, মানে এই রকম পাশে আমরা আর একটা ঘনক তৈরি করতে পারবো। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে যদি ঠিক একই রকম গঠন আর একটা এরকমভাবে বসিয়ে দিতে পারি, তাহলে দুটো ঘনক হবে। এইদিকে যদি আর একটা বসাই, আর একটা হবে। মানে আমি এইটা বলতে চাইছি, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে মানে এই যে প্রান্ত বিন্দুতে যে কণাগুলো আছে, ওই কণাগুলো একটা কণা 8টা ঘনক গঠন করতে পারে। কিন্তু পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে এই যে কণা আছে, মাঝের যে কণাটা, এই কণা দিয়ে এরমভাবে 8টা ঘনকের সাথে শেয়ারিং করানো যাবে না, পাশে আর একটা ঘনকের দিয়েই শেয়ার করানো যাবে। ঠিক আছে, বুঝতে পারলে না? এরম পাশে যদি রাখি, মানে এটা তো এর ঘনক, এর পাশে আমি আর একটা গঠন রাখলাম এরকম, ঠিক আছে। তাহলে এই যে প্রান্ত বিন্দুগুলো দিয়ে একটা বিন্দু থেকে 8টা ঘনক তৈরি করতে পারি, মানে 8টার সাথে কমন একটা বিন্দু। কিন্তু পৃষ্ঠকেন্দ্রে যে বিন্দুটি আছে বা যে কণাটি আছে, সে দুটো ঘনকের ক্ষেত্রে কমন হতে পারে, তার বেশি হতে পারে না। তার বেশি কি হতে পারে? যদি এইটা দিয়েই আমি চেপে দিই, এইভাবেই হবে তো। এদিকের ঘনকের সাথে কিন্তু এ শেয়ার করবে না, তার সাথে অন্যজন শেয়ার করবে। কি একটা হলো? এই তো এরমভাবে যদি দিয়ে দিই, হ্যাঁ, এর জন্য এটা আছে, আবার এর সাথে যখন থাকবে, মাথায় ঢুকেছে? তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 8 × 1/8 এটা তো কমন, প্লাস পৃষ্ঠকেন্দ্রে যেগুলো আছে সেগুলো কি প্রত্যেকটা ঘনকের জন্য হাফ করে অংশ আসছে, প্রত্যেকটার জন্য হাফ, তো দুটোকে শেয়ার করছে, মানে একটা বিন্দু দিয়ে আমি দুটো ঘনক তৈরি করতে পারবো। আরে এই একটাকে আমি দুটো ঘনকের জন্য ব্যবহার করতে পারবো, তো এই একটাকে দুটো ঘনকের জন্য ব্যবহার করতে পারবো তো। ওর মাথায় ঢুকে নি, এখন ঢুকে নি ওর মাথায়, হয়েছে? তাহলে এই একটা, এই দেখো ভালো করে, একটা কণা দুটো ঘনককে শেয়ার করে, তার মানে প্রত্যেকটা ঘনকের আন্ডারে কত করে পড়বে? হাফ করে পড়বে। এরমভাবে কতগুলো পৃষ্ঠ আছে? 6টা পৃষ্ঠ আছে না? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পৃষ্ঠ আছে না? তাহলে মোট কতগুলো হবে? হাফ ইন্টু 6টা পৃষ্ঠ আছে, প্রত্যেকটা পৃষ্ঠে হাফ, মোট 6টা আছে। সামনে যে এ আর একজনের সাথে শেয়ারিং করে রেখেছে, মানে এইরকম হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ, এখানে হাফ, মোট 6টা পৃষ্ঠ আছে। তাহলে 6টা পৃষ্ঠে মোট হাফ করে হলে কত হবে? মোট কণার সংখ্যা কত? 3টে হবে। মাথায় ঢুকেছে? তাহলে এখানে কতগুলো হবে? 3। আর প্রান্ত কেন্দ্রিক মানে 8 × 1/8, এটা তো সবার ক্ষেত্রে কমন, এটা তো কমন। আর কি হাফ করে কতগুলো আছে? দুটো প্রান্ত, হাফ করে দুটো প্রান্ত, তো ওপরের প্রান্ত আর নিচের প্রান্ত, এগুলো তো নেই। তাহলে হাফ করে দুটো প্রান্ত, তাহলে মোট কণার সংখ্যা কত হবে? 1 + 1 মানে 2।
বোঝা গেছে? আমরা মানে এটা বোঝানোর সুবিধার জন্য একটা আলাদা করে একক কোষ এঁকেছি, আলাদা করে একটা একক কোষ তৈরি করেছি। এইটা কি রিপিটিং ইউনিট, দেখলে মনে হচ্ছে যেন একটা ঘনকের মধ্যে 8টা কণা আছে, কিন্তু প্রকৃতপক্ষে 8টা নেই। কতগুলো আছে? একটাই কণা আছে। একটা একক কোষের মধ্যে যদি সেটা সরল ঘনকাকার হয় তাহলে কতগুলো কণা আছে? একটাই কণা আছে। ঠিক আছে? তার কারণটা কি বললাম? এই প্রত্যেকটা প্রান্তবিন্দুতে উপস্থিত কণা আরও 8টা ঘনকের সাথে শেয়ার করে আছে। যেহেতু এরা তো কেউ ফাঁকা নয়, প্রত্যেকে আবার একজন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা দীর্ঘাকার গঠন তৈরি করে। বোঝা গেছে? তাহলে কণার সংখ্যা ক্লিয়ার? হ্যাঁ কি না বলো, নাহলে আবার বলবো। ত্রিমাত্রিক গঠন ভালো করে না বুঝলে সমস্যা হয়ে যাবে। বেশ, হয়ে গেছে এটা, তাহলে লিখে নিয়েছো তো? কণার সংখ্যাগুলো লিখে নাও। হয়েছে? তাহলে কণার সংখ্যা জানলাম। এইবার আমরা পড়ব প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন। কোনটা পৃষ্ঠকেন্দ্রিক? এই তো পৃষ্ঠকেন্দ্রিক বললাম, 8 × 1/8 প্লাস হাফ × 6, 6টা না? এইবার আমরা পড়ব প্যাকিং দক্ষতা বা ভরণ দক্ষতা। প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন কি? হয়েছে? প্যাকিং দক্ষতা কি দেখো ভালো করে। হয়নি এখনো? দেখো, এই যে একটা একক কোষ, এটা একটা একক কোষ। গঠন দেখে কি বুঝতে পারছো? মাঝে ফাঁপা আছে, দেখো ফাঁকা স্থান আছে। তাহলে এটা যদি আমরা একটা ঘনক কল্পনা করি, ঘনকের কিছুটা আয়তন কণা দ্বারা অধিকৃত আছে। কণা আছে তো, আর কিছু দেখো ফাঁকা আছে না? আছে। তাহলে একটা সম্পূর্ণ ঘনকের বা ঘনকের সম্পূর্ণ অংশ জুড়ে কণা থাকে না? নিশ্চয়ই। একটা ঘনকের সম্পূর্ণ অংশ জুড়ে কি কণা থাকে? থাকে না, কিছু অংশ খালি থাকে। এইভাবে প্যাকিং দক্ষতা নির্ণয় করা হয় কিভাবে? দেখো ভালো করে, প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই ঘনকের মোট আয়তন ইন্টু 100 করে নিলে পার্সেন্টে হয়ে যাবে। এই যে এটা একটা ঘনক, এটা একটা ঘনক, এই ঘনক সম্পূর্ণ জুড়ে নিশ্চয়ই এর কণাগুলো নেই, নেই তো? তাহলে যতটা অংশ জুড়ে কণাগুলো আছে আর এই ঘনকের মোট আয়তন যদি ভাগ করে দিই তাহলে পাওয়া যাবে প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন। মাথায় ঢুকেছে? ঠিক আছে। এইবার এইখান থেকে প্রশ্ন আসে, কিসের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা নির্ণয় করব? সরল ঘনক আকার একক কোষের প্যাকিং দক্ষতা, একক কোষের
প্যাকিং দক্ষতা কার নির্ণয় করব? সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। ঠিক আছে, কিভাবে নির্ণয় হবে? কণা দ্বারা অধিকৃত মোট আয়তন ডিভাইডেড বাই কি? ঘনকের মোট আয়তন। মনে করি এই যে ঘনক, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? ঘনক হলে কিছু মনে করে নিতে পারি। মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য মনে করতে পারি এ, হ্যাঁ কি না? প্রতিটি বা একটি গোলকের ব্যাসার্ধ আর, এবার এইদিকে একটু তাকাও, আগে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত এটা তো ঘনকের একটা বাহু, এখান থেকে এই পর্যন্ত ঘনকের একটা বাহু, আর কণার ব্যাসার্ধ এখান থেকে এইটা আর এখান থেকে এইটা আর, বোঝা গেছে তো নাকি? তাহলে এইটা তো এ সমান কি হবে? আর প্লাস আর, মানে 2r। ঘনকের একটি বাহু, ঘনকের এটা তো একটা বাহুর দৈর্ঘ্য, বুঝতে পেরেছ? তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সমান কি লিখতে পারি? 2 × r। এ সমান লিখতে পারি 2 × r। ঠিক আছে, এইবারে দেখো ভালো করে, কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই ঘনকের আয়তন। কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? একটা গোলকের যদি ব্যাসার্ধ হয় আর, তার আয়তন কত হবে? একটি গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। এবার দেখো মোট কতগুলো গোলক আছে এর মধ্যে? ওই তো ভুল হয়ে গেল, একক কোষের মধ্যে কতগুলো গোলক থাকে? এটা তো সরল ঘনকাকার একক কোষ, এর মধ্যে কতগুলো মোট কণা আছে? মোট কণার সংখ্যা কত? 1। অতএব মোট কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? 1 × 4/3 পাই আর কিউব হবে নিশ্চয়ই। বোঝা গেছে, হ্যাঁ কি না? আমরা একটা গোলকের ব্যাসার্ধ মাপলাম, পুরো কণাটা কি কণার ইয়ে হয়ে গেল? আর একটা গোলকের ব্যাসার্ধ মাপলাম, একটা গোলকেরই তো আয়তন, তাহলে ওটা পুরো একক কোষের কি করে আয়তন হবে? প্রত্যেকটার আয়তন 4/3 পাই আর কিউব, প্রত্যেকটার আয়তন। তাহলে এইরকম এর মধ্যে কতগুলো গোলক আছে? এই আবার সেই 8টা। আরে এটা তো একটা একক কোষ, কতগুলো গোলক আছে এর মধ্যে? সরল ঘনকাকার, তাহলে একটাই তো কণার সংখ্যা আছে এর মধ্যে। দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু সব একটু আগে হিসেব করে বললাম যে একটা সরল ঘনকাকার একক কোষের মধ্যে একটাই তো কণা থাকে। আরে কি মাথায় ঢোকেনি? একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এটা সরল ঘনকাকার হলে এর মধ্যে কতগুলো একক, মানে কতগুলো কণা আছে, কতগুলো গোলক আছে এর মধ্যে?
আরে দেখা তো মনে হচ্ছে 8টা, কিন্তু হচ্ছে তো এক। কিন্তু এটা তো একটা একক কোষ, তাহলে একক কোষে মোট কতগুলো কণা আছে? এটা তো একটা একক কোষ, এর মধ্যে মোট কতগুলো কণা আছে? একটাই তো কণা আছে। তাহলে একটি গোলকের আয়তন যদি 4/3πr³ হয় আর তার মধ্যে একটাই গোলক থাকে, আর কি তুমি এখানেই মাথায় ঢুকিয়ে নাও, এটা তো একটা একক কোষ, এই একক কোষের মধ্যে কতগুলো গোলক আছে? একটা। আচ্ছা, যদি এই একটা গোলকের ব্যাসার্ধ হয় আর, যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে এর আয়তন কত হবে? 4/3πr³। 4/3πr³। বেশ, তাহলে এই রকম এখানে কতগুলো গোলক আছে? একটাই তো গোলক আছে। 8টা লাগে কি করে একটা? আরে এটা তো একটা একক কোষ, এটা যদি একটা একক কোষ হয় এর মধ্যে একটাই গোলক আছে, 8টা কি করে আসবে? কি এর মধ্যে একটাই কণা আছে আর একটাই গোলক আছে এর মধ্যে, সেটা তো দেখালাম একটু আগে। আরে 1000বার একটা কথা বলছি যে এটা যদি একটা একক কোষ হয় তাহলে এর মধ্যে কণা কতগুলো থাকবে? একটাই থাকবে, সহজ হিসেব। তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কত হবে? 1 × 4/3πr³। আর এই যে ঘনক, এই ঘনকের যদি একটি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে এই ঘনকের মোট আয়তন কত হবে? ঘনকের মোট আয়তন কি হবে? a³ বা 2r⁵। তাহলে অতএব প্যাকিং দক্ষতা কি হবে? 4/3πr³ ডিভাইডেড বাই 8r³। r³ কেটে যাবে, 8, 4 2 8 মানে π/6। তাহলে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হবে কত? π/6। ক্যালকুলেটরে ক্যালকুলেট করো π/6 এর মান কত? 5 2 3।